বাংলাদেশের এই যে নামি দামি সেলিব্রিটি নায়ক নায়িকা গায়ক গায়িকা তারাও কিন্তু অর্থের বিনিময়ে এই যে শোক দিবস পালন করার প্রচেষ্টা করলো সোশ্যাল মিডিয়াতে। 32 নম্বরে তারা যাবে না, জনগণের কাতারে আসবে না, সোশ্যাল মিডিয়াতে পোস্ট দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানাবে অর্থের বিনিময়ে। যেই অর্থ আসছে আবার দিল্লি থেকে এসে পৌঁছাচ্ছে শাওনের কাছে, মেহের আফরোজ শাওন বন্টন করছে, ওনারা একটা করে পোস্ট দিচ্ছে। এই হচ্ছে আমাদের কালচারাল ফ্যাসিস্ট যারা, তারা কিন্তু শেখ হাসিনাকে এতদিন বাঁচিয়ে রেখেছিল। বিভিন্ন রাজনৈতিক দল যেমন শেখ হাসিনাকে স্বীকৃতি দিয়েছিল, তার ভোটকে স্বীকৃতি দিয়েছিল, এইভাবে করে এই ফ্যাসিস্টরা, সোশ্যাল কালচারাল ফ্যাসিস্টরাও কিন্তু স্বীকৃতি দিয়েছিল। তো সেখানে বঙ্গবীর কাদের সিদ্দিকে নিয়ে আর কি বলবো। এরকম কিছু মানুষ যুগে যুগে থাকেই, যারা ভাইরাল হতে চায়, সামনে আসতে চায়, নিজেদের নাম প্রচার করতে চায়, স্রোতের বিপরীতে যে যদি একটু ভাইরাল হওয়া যায়, তাতে যদি আমি বেঈমান হই, মুনাফিক হই, তাতেও কিছু যায় আসে না। অভ্যুত্থানের পর দুটি 15ই আগস্ট পার হয়েছে, আপনার প্রতিক্রিয়া? 15ই আগস্ট হচ্ছে স্বাধীন বাংলাদেশের প্রথম নাজাদ দিবস, 5ই আগস্ট হচ্ছে দ্বিতীয় নাজাদ দিবস। দুই নাজাদ দিবসে আমরা পিতা এবং কন্যা, দুই স্বৈরাচার, দুই ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ ফেরত পেয়েছি। তো 15ই আগস্টকে আমি মনে করি বাংলাদেশের প্রথম নাজাদ দিবস, এবং 5ই আগস্টের পর দুটো 15 আগস্ট আমরা পেলাম। আলহামদুলিল্লাহ, আমি শ্রদ্ধা ভরে স্মরণ করি 15ই আগস্টের সেই বিপ্লবী যোদ্ধাদের, যারা আমাদেরকে নতুন বাংলাদেশ দিয়েছিল। এদের মধ্যে যারা ইন্তেকাল করেছেন, শহীদ হয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। এবং যারা এই মুহূর্তে দেশের বাইরে আছে, আমি অন্তর্বর্তী সরকারকে অনুরোধ করব, রাষ্ট্রীয় মর্যাদায় তাদেরকে জাতীয় বীর ঘোষণা করে বাংলাদেশে ফেরত নিয়ে আসা হোক। কারণ তারা সেদিন যদি ওই দায়িত্ব পালন না করত, তাহলে ফ্যাসিস্ট শেখ মুজিব তার কন্যার মতোই যে বাকশাল গঠন করেছিল, তার মাধ্যমে গণতন্ত্রকে হত্যা করে একক ক্ষমতায় থাকতো এবং বাংলাদেশকে ভারতের পার্মানেন্ট করদ রাজ্য বানিয়ে দিত। এই কারণে আমি 15 আগস্টকে একটা ঐতিহাসিক দিন, আমাদের মুক্তির দিন, নাজাতের দিন, আমি শ্রদ্ধা ভরে স্মরণ করি সেই জাতীয় বীরদের। অনেকেই বলছেন বাপের মতো শেখ হাসিনাকেও মানুষ ছুঁড়ে ফেলেছে। বাস্তবতা হচ্ছে কেউ কারো চেয়ে কম না। পিতা এবং কন্যা একই ডিএনএতে তৈরি, যারা মূলত ভারতের পারপাস সার্ভ করার জন্য বাংলাদেশে অপরাজনীতি করত। এই জায়গাটার থেকে আপনি যদি কম্পেয়ার করেন যে কে বেশি স্বৈরাচার ছিল, পিতা না কন্যা, কে বেশি ফ্যাসিস্ট ছিল, পিতা না কন্যা, আসলে হবে না। দুইজনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার পারদটা এতই আকাশচুম্বী যে কে কাকে হারাবে, এইটা নিয়ে জনগণের মধ্যে একটা প্রশ্নের সম্মুখীন হয়। কারণ শেখ হাসিনার সময় আপনি যেমন আয়নাঘর দেখেছেন, গুম খুন দেখেছেন, শেখ মুজিবের সময়ও কিন্তু রক্ষী বাহিনী, লাল নীল বাহিনী হত্যা করত এবং গুম করত। এবং শেখ মুজিব হচ্ছে সেই মহান ব্যক্তি যিনি পবিত্র সংসদে দাঁড়িয়ে উচ্চ স্বরে গর্বের সাথে বলেছিল, কোথায় আজ সিরাজ শিকদার, রাষ্ট্রীয় হত্যা করার পর। আপনার মনে রাখতে হবে, শেখ মুজিবের সময় ওই সাভার অঞ্চলের শেয়াল এবং কুকুররা স্বাস্থ্যগতভাবে ভালো হয়েছিল, মোটা হয়ে গিয়েছিল, কারণ লাশগুলো ফেলা হতো ঢাকার অদূরে সাভারে। তো শেখ হাসিনা এবং শেখ মুজিবের মধ্যে কম্পেয়ার করাটা খুব কঠিন যে কে বড় স্বৈরাচার, কে বেশি ফ্যাসিস্ট। আমি মনে করি তাদের রক্তেই ওই জিনিসটা আছে যে আমরা ফ্যাসিস্ট হব, আমরা স্বৈরাচার হব, দেশের জনগণকে লুটে পুটে খাবো, অর্থ পাচার করব এবং ভারতের গোলামি করব। বঙ্গবীর কাদের সিদ্দিকের বাড়িতে বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী পালন করা প্রসঙ্গে আপনার প্রতিক্রিয়া কি? না দেখুন, বঙ্গবীর আসলে কোন বীর, মানে উনি কি এই পদবিটা নিজে সৃষ্টি করেছেন নাকি রাষ্ট্রীয়ভাবে, এটা নিয়ে আমার সন্দেহ হয়। কারণ হচ্ছে যে এত কিছু দেখার পরে, জানার পরেও উনি যখন এই জাতীয় কার্যক্রম করেন, এটা আসলে জাতিগতভাবে এবং দেশের মানুষ এটা প্রত্যাখ্যান করে এবং আমরা লজ্জিত হই। শুধুমাত্র বঙ্গবীরের প্রসঙ্গ আনবো না আমি, আপনি যদি সোশ্যাল মিডিয়া খেয়াল করেন, 15ই আগস্টে বাংলাদেশের এই যে নামি দামি সেলিব্রিটি নায়ক নায়িকা গায়ক গায়িকা তারাও কিন্তু অর্থের বিনিময়ে এই যে শোক দিবস পালন করার প্রচেষ্টা করলো সোশ্যাল মিডিয়াতে। 32 নম্বরে তারা যাবে না, জনগণের কাতারে আসবে না, সোশ্যাল মিডিয়াতে পোস্ট দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানাবে অর্থের বিনিময়ে। যেই অর্থ আসছে আবার দিল্লি থেকে এসে পৌঁছাচ্ছে শাওনের কাছে, মেহের আফরোজ শাওন বন্টন করছে, ওনারা একটা করে পোস্ট দিচ্ছে। এই হচ্ছে আমাদের কালচারাল ফ্যাসিস্ট যারা, তারা কিন্তু শেখ হাসিনাকে এতদিন বাঁচিয়ে রেখেছিল।
বিভিন্ন রাজনৈতিক দল যেমন শেখ হাসিনাকে স্বীকৃতি দিয়েছিল, তার ভোটকে স্বীকৃতি দিয়েছিল, এইভাবে করে এই ফ্যাসিস্টরা, সোশ্যাল কালচারাল ফ্যাসিস্টরাও কিন্তু স্বীকৃতি দিয়েছিল। তো সেখানে বঙ্গবীর কাদের সিদ্দিকীকে নিয়ে আর কি বলবো? এরকম কিছু মানুষ যুগে যুগে থাকেই, যারা ভাইরাল হতে চায়, সামনে আসতে চায়, নিজেদের নাম প্রচার করতে চায়, স্রোতের বিপরীতে যে যদি একটু ভাইরাল হওয়া যায়, তাতে যদি আমি বেঈমান হই, মুনাফিক হই, তাতেও কিছু যায় আসে না। আমি এইভাবেই মূল্যায়ন করব বিষয়টা। শিবিরের গোপন বা গুপ্ত রাজনীতি নিয়ে আপনার প্রতিক্রিয়া কি? আসলে এই যে গুপ্ত নিয়ে যে আপনারা অনেক দিন ধরে মিডিয়া একটা প্রচারণা চালাচ্ছেন এবং বিভিন্ন ছাত্র সংগঠনও বলছে, দলও বলছে, গুপ্ত বলতে আমি বুঝি হচ্ছে গুপ্ত সাম্রাজ্য। একসময় আমরা গুপ্ত সাম্রাজ্যের অংশ ছিলাম, এই ভারতবর্ষ এবং আশেপাশের অংশ মিলে গুপ্ত সাম্রাজ্য ছিল। গুপ্ত বলতে আমি এটাই বুঝি। এখন যেই গুপ্তটাকে বলা, এটা কেন বলা হয় এটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। কারণ 15 বছরে ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন স্ট্র্যাটেজি নিয়েছিল। সেই স্ট্র্যাটেজির অংশ হিসেবে কেউ কেউ নিজের পরিচয় আত্মগোপন করেছিল রাজনীতিটা চালিয়ে যাওয়ার জন্য। এইটাকে এখন গুপ্ত একটা ইস্যু সামনে এনে অথবা রাজাকার একটা ইস্যু সামনে এনে এই যে বিএনপি জামাত বা বড় বড় দলগুলোর মধ্যে যে বিভেদ সৃষ্টি করা হচ্ছে, আমার কেন জানি মনে হয় এইটার পিছনেও ভারতের একটা কোনো চাল আছে, কোনো অর্থের বিনিময় আছে, কোনো লেনদেন আছে। কারণ এই বিভক্তি যত বাড়বে, ভারত, দিল্লি এবং আওয়ামী লীগের তত সুবিধা বাড়বে। আমার কেন জানি মনে হচ্ছে একটা ফাঁদ সৃষ্টি করা হচ্ছে, একটা ট্র্যাপ সৃষ্টি করা হচ্ছে। আমরা যদি ঠান্ডা মাথায় চিন্তা করি তাহলে দেখবো 5ই আগস্টের পূর্বে আমরা সবাই একে অপরের ভাই ছিলাম। এখন এত কিসের প্রশ্ন, এত কিসের বিভক্তি? ক্ষমতাকে কেন্দ্র করে, সামনের নির্বাচনকে কেন্দ্র করে একে অপরের প্রতি এত কাদা ছুড়াছুড়ি কিসের? আমরা ফ্যাসিস্ট হাসিনা বিরোধী শক্তি, আমরা ভারতীয় আগ্রাসন বিরোধী শক্তি। এই জায়গা থেকে আমরা সবাই ভাই। তো এই ভ্রাতৃত্ববোধটাকে নষ্ট করার যে ফাঁদগুলা সৃষ্টি করা হচ্ছে, এগুলোকে আমাদের ওভারলুক করতে হবে এবং আবার সেই ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হতে হবে। কারণ ভারতের ষড়যন্ত্র থামে নাই, আওয়ামী লীগের ষড়যন্ত্রও থামে নাই। আপনি যদি মেজর সাদিকের ঘটনা দেখেন, বসুন্ধরা ষড়যন্ত্র দেখেন, তার স্ত্রীকে দেখেন, আওয়ামী লীগ কিন্তু রয়ের মাধ্যমে দিল্লির প্ররোচনায়, অর্থায়নে নতুন করে গেরিলা তৈরি করছে দেশকে অস্থিতিশীল করার জন্য। এর মধ্যে এই সকল গুপ্ত, রাজাকার, এই জাতীয় শব্দ এনে নিজেদের মধ্যে বিভক্তি সৃষ্টি করলে বিপদে পড়ব আমরা, বিপদে পড়বে দেশ, বিপদে পড়বে দেশের স্বাধীনতা এবং সার্বভৌম। 1 জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখলো গর্বিত সাথে। আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। আর হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changetv.press, এক ফোঁটা হলুদ নেই। অনলাইন টিভি চ্যানেল চেঞ্জ টিভি 6 বছর ধরে ওনারা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রায় 22 লাখ সাবস্ক্রাইবার আছে। আর যে কোনো অনুষ্ঠান 10 লাখের মতো মানুষ এটা প্রতিদিন মানুষ দেখে থাকে। আমিও এই চ্যানেল নিয়মিত দেখি। তো চেঞ্জ টিভির পক্ষে আমির মোমিনুল মানিক সাহেবের উপস্থাপনা, প্রশ্নের ধরন, এগুলো জনগণ দেখতে চায়, শুনতে চায়। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। changetv.press, এক ফোঁটা হলুদ নেই। চেঞ্জ টিভি, তো আমি তাদেরকে আমার অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি। কারণ তারা যে ভূমিকা রেখেছে
এই সময় একটা কঠিন সময় ছিল, সেটাতে যেমন ভূমিকা রেখেছে, এমনকি 5ই আগস্টের পরে নতুন বাংলাদেশেও তারা তাদের সেই তীক্ষ্ণ একটা সমালোচনামূলক এবং যেটাকে আমি গঠনমূলক বলবো সেরকম একটা ভূমিকা রাখছেন। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে এই ভূমিকা আমাদের দরকার, আমরা চাই এটা থাকুক এবং আরো যেন সমৃদ্ধ হয়। নতুন বাংলাদেশ নির্মাণে আমরা চাই যে চেঞ্জ টিভি যে সমালোচনাগুলো করছে বা যেগুলো আমরা তুলে ধরছেন সেটা এমন করে করবেন যেন আমরা সেখান থেকে শিখতে পারি এবং সবাই মিলে যেন আমরা নতুন বাংলাদেশকে সত্যিকার অর্থে বৈষম্য বিহীন একটা সমাজ গড়ে তুলতে পারি, সেটা আপনারা সহজ চেষ্টা করুন।